উপার্জন করতে হবে। এখন আপনি যেখানে উপার্জন করেন ওইটা কোনো না কোনো একটা খাতে পড়বে। সেই খাতগুলোকে সাধারণত কর আইন অনুযায়ী 7টা খাতে ভাগ করা হয়েছে। হ্যাঁ, খাতগুলো হলো চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়। আপনার সুবিধার্থে আমি এখন সংক্ষেপে বলছি। চাকরি হতে আয়, চাকরি আমরা জানি, চাকরি আমরা সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি বা জব করি, ঠিক না? ওইটা থেকে যে আয়টা হয় সেটা হলো চাকরি থেকে আয়। ভাড়া হতে আয়, আপনি জানেন ভাড়াও 2 ধরনের আছে। যেমন শিল্প প্রতিষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, বিভিন্ন একটা ওপেন স্পেস ভাড়া দেওয়া হয়, একটা বিল্ডিং, বড় বিল্ডিং, কমার্শিয়াল স্পেস ভাড়া দেওয়া হয়। আবার প্রত্যেকে গৃহ হিসাবে ভাড়া দেওয়া হয়, ঘরবাড়ি মানুষ থাকার জন্য। আমাদের সকলের তো বাড়িঘর নেই, সুতরাং আমাদের ভাড়া থাকতে হয়। আর সেই জন্য কিছু কিছু মালিক তার প্রপার্টি, তার সম্পদের উপর একটা ভাড়াঘর তৈরি করে ভাড়া দেয়। সেখান থেকেও ওই ভদ্রলোকে যে ভাড়া দেয় তার একটা আয় হয়, সেটা হলো ভাড়া থেকে আয়। কৃষি হতে আয়, আপনি জানেন আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশের যে প্রথম যে আয় ছিল সেটা ছিল ম্যাক্সিমামেরই কৃষি থেকে, কৃষি জমি থেকে। কৃষিতে যে আমরা চাষাবাদ করি, ধান চাষ করি, গম চাষ করি, বিভিন্ন ফসল করি, আম করি, জাম করি, কাঁঠাল করি, সেটাও এক ধরনের কৃষি থেকে আয়। আরও কৃষি থেকে আয়, আমরা মৎস্য ফার্ম করি, আমরা গবাদি পশুর ফার্ম করি, আমরা কি বলে পশু পাখি পালি, ফার্ম করি, অথবা আমরা মুরগির ফার্ম করি, মুরগির ফার্ম করি, ডেইরি ফার্ম করি না? এই সবগুলো হলো কৃষি থেকে আয়, ঠিক আছে? কৃষি থেকে আয়। ব্যবসা হতে আয়, ব্যবসা হতে তো আয় আপনি নিজেও বুঝেন। একটা দোকান দিয়ে সে ব্যবসা করে, সে লাভবান হয়, সেখান থেকে তার একটা আয় হয়, তার পরিবার চালায়, সেটা থেকে আয় করে, সেটা হলো ব্যবসা থেকে আয়। মূলধনী আয়, মূলধনী মানে বলতে আপনি একটা সম্পদ কিনলেন, হ্যাঁ, আপনি একটা সম্পদ কিনলেন, আপনার ধরেন গ্রামের বাড়িতে জমি আছে, জমি কিনলেন, অথবা শহরে একটা জায়গা কিনলেন। এই জায়গাটা 10 বছর পরে ওইটা কিন্তু একটা তার যে মূলধন, যে টাকা দিয়ে আপনি কিনেছিলেন, হ্যাঁ, এবং ওইটার খরচপাতি সহজে একটা আপনি ক্যালকুলেশন করেন, হিসাব করেন যে আমি আমার এই প্রপার্টিসটা কিনতে গিয়ে, এই সম্পদটা কিনতে গিয়ে আজকে আমার টোটাল খরচ, মোট খরচ এত পড়েছে, ওইটা হলো মূলধন। আর মূলধন থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পরে যদি আপনি বিক্রি করেন, এই বিক্রি থেকে যে অর্থ আসবে সেটা থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ দেন, তখন আপনার যে লাভটা হবে ওইটা হলো মূলধনী আয়, ঠিক আছে? আর আর্থিক পরিসম্পদ হতে আয়, আর্থিক পরিসম্পদ মানে আর্থিক সম্পদ। আর্থিক সম্পদ মানে আপনার অর্থ, আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, আপনি সঞ্চয়পত্র কিনেন, আপনি ডিভিডেন্ড কিনেন, আপনি এই ধরনের বিভিন্ন জিনিসগুলো কিনে রাখেন। ওকে, কিছুদিন যাওয়ার পরে ওইটার উপরে আপনি আবার বিক্রি করেন, বিক্রি করলে একটা লাভ হয়, ওইটা হলো আর্থিক পরিসম্পদ হতে আয়। অথবা ব্যাংকে রাখছেন, ব্যাংকের থেকে প্রতি মাসে একটা লভ্যাংশ পান না, সেটা হলো আর্থিক পরিসম্পদ হতে আয়। অন্যান্য উৎস হতে হয়। এই যে খাতগুলো আমি বলেছি, ওই খাতগুলো ভিন্ন। যদি আরও কোনো খাত থাকে সেটা অন্যান্য খাতের মধ্যে ফেলে আয়কর আপনাকে পরিশোধ করতে হবে। যদি আপনি যখন রিটার্ন সাবমিট করেন, আপনি যদি আপনার আয় দেখান, আপনার অর্থ দেখান, আপনার সম্পদ দেখান, আপনি যদি সেটাকে মানে সুন্দর এবং সুষ্ঠু তথ্য আয়কর কর্মকর্তাকে সাবমিট না করতে পারেন, না দিতে পারেন, তাহলে কি হবে? আয়কর কমিশনের কাছে সাবমিট না করতে পারেন, ওনারা যদি সন্তুষ্ট না হয়, তাহলে ওনারা ওই আয়টাকে একটা খাতে ফেলবে। ওইটার নাম হলো অন্যান্য উৎস হতে আয়। ক্লিয়ার? সংক্ষেপে আমি আপনাকে